আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে রক্ত ও সঞ্চালন। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব রক্ত দিয়ে। রক্ত কি? রক্ত হচ্ছে একটি তরল যোজক কলা, যা বিভিন্ন রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত এবং রক্তের মাধ্যমে আমাদের রক্তনালিকার মধ্যে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এইসব প্রবাহিত হয়। তো আমরা রক্তের কিছু বৈশিষ্ট্য শুরুতে দেখে নেব। প্রথমেই হচ্ছে রক্তের প্রকৃতি। রক্তের প্রকৃতি হচ্ছে সামান্য ক্ষারীয়, মানে নোনতা। রক্তের স্বাদ হচ্ছে নোনতা এবং এর আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে প্রায় 1.065 গুণ বেশি এবং আমাদের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার এবং আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, গড়ে 7.40 এবং আমাদের রক্তের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রক্তের বর্ণ হচ্ছে লাল এবং এই রক্ত আমাদের দেহের মোট ওজনের প্রায় 8%। তো এই ছিল রক্তের কিছু বৈশিষ্ট্য। এখন আমরা দেখব রক্তের মধ্যে কি কি উপাদান রয়েছে। রক্তের মধ্যে দুইটি উপাদান রয়েছে। একটি হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটি হচ্ছে রক্তকণিকা। এখন আমরা দেখব রক্তরস এখন আমরা জানব রক্তরস ও প্লাজমা সম্পর্কে। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের মধ্যে হলুদ বর্ণের তরল, মানে রক্তরসের বর্ণ হচ্ছে হলুদ। এই রক্তরসের মধ্যে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92% এবং এই রক্তরসে কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%। এই 8 থেকে 10%-এর মধ্যে জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9% এবং অজৈব হচ্ছে 0.9%। তো এখন আমরা দেখব জৈব পদার্থের মধ্যে কি কি রয়েছে। জৈব পদার্থের মধ্যে রয়েছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন জৈব পদার্থের প্রায় 7.5% এবং এই প্লাজমা প্রোটিনের মধ্যে রয়েছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন
ও ফাইব্রিনোজেন। এই নামগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখতে হবে এবং ভর্তি পরীক্ষায় এগুলা অনেক বেশি বেশি আসে। এরপর হচ্ছে জৈব পদার্থের মধ্যে আরও রয়েছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। রেচনের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটোনিন, ইত্যাদি। এবং অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল ইত্যাদি। এবার আমরা দেখব কিছু জৈব পদার্থ, অজৈব পদার্থ। অজৈব পদার্থ, রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.9%। এবং এই অজৈব পদার্থের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়োডিন ইত্যাদি। তো এই ছিল কিছু, আমরা জানতে পারলাম রক্তের বৈশিষ্ট্য কি, রক্তের উপাদান কি এবং রক্তের উপাদানের কিছু বিস্তারিত। এবার আমরা জানব রক্তকণিকা সম্পর্কে। রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে হিমাটোপয়েসিস। এবং এই রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। রক্তকণিকা আমাদের রক্তের মধ্যে রয়েছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। এবার আমরা জানব এই লোহিত রক্তকণিকা সম্পর্কে। এই লোহিত রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার কিছু নাম রয়েছে। একটা হচ্ছে এরিথ্রোসাইট, আরেকটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। এই লোহিত রক্তকণিকার মধ্যে পানির পরিমাণ হচ্ছে 60 থেকে 70% এবং কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 30 থেকে 40%। এবং এই কঠিন পদার্থের মধ্যে 90%ই হচ্ছে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন তৈরি হয় হিম এবং লৌহ গঠনকারী রঞ্জক নামক প্রোটিন দ্বারা তৈরি হয় হিমোগ্লোবিন। এবং এই হিমোগ্লোবিন ভাঙলে দুটি শ্বাসরঞ্জক বেরিয়ে আসে। একটা হচ্ছে বিলিবার্ডিন আর একটা হচ্ছে বিলিরুবিন। একটা হচ্ছে বিলিবার্ডিন আর একটা হচ্ছে বিলিরুবিন। এবার আমরা জানবো
এবার আমরা দেখব লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? লোহিত রক্তকণিকা তৈরি হয় লাল অস্থিমজ্জা স্টেম কোষ থেকে। স্টেম কোষ থেকে। এবং এই লোহিত রক্তকণিকা বা আরবিসি এটি তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। মানে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোপয়েসিস। এবং এই লোহিত রক্ত এবং এই আমাদের বৃক্কের মধ্যে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন লোহিত রক্তকণিকা উৎপাদন বেড়ে যায়। এবং যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন লোহিত রক্তকণিকা বেড়ে যায় তখন এটা কমে যায়। অর্থাৎ এটার উল্টা, অক্সিজেনের মাত্রা কমে গেলে আরবিসি বেড়ে যায় এবং অক্সিজেনের মাত্রা বেড়ে গেলে আরবিসি কমে যায়। এবং এখন আমরা দেখব লোহিত রক্তকণিকার কিছু বৈশিষ্ট্য। লোহিত রক্তকণিকা হচ্ছে ক্ষুদ্র দ্বি-অবতল নিউক্লিয়াসবিহীন চাকতির মতো। এটি প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, এজন্য এটি লাল হয়। এবং ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লাখ। শিশুদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 70 থেকে 80 লাখ। পূর্ণবয়স্ক ও নারীর দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 54 লাখ এবং নারীর ক্ষেত্রে 44 থেকে 49 লাখ। এবং এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। এবং আমাদের শরীরের রক্তের মধ্যে যখন এই আরবিসির সংখ্যা 50 লাখের চেয়ে 25% কমে যায়, তাহলে রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। আর যখন 60 লাখের বেশি তখন তাকে পলিসাইটোমিয়া বলে। পলিসাইথেমিয়া বলে। এবং এই লোহিত রক্তকণিকা হচ্ছে সবচেয়ে বড় রক্তকণিকা। দেখি, সবচেয়ে বড় রক্তকণিকা। এরপর আমরা জানব শ্বেতরক্তকণিকা সম্পর্কে। শ্বেতরক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন অনিয়তাকার নিউক্লিয়াস যুক্ত বড় কোষ এবং এটাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী
একক বলা হয়। এই শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং প্রতি ঘন মিলিলিটারে রক্তে 4 থেকে 11 গড়ে 7500 WBC থাকে এবং শিশু ও অসুস্থদের মানবদেহে WBC বেড়ে যায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 600:1 বা 700:1। নতুন বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই আনসার। আর এই WBC যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন থেকে লিউকোসাইটোসিস বলে এবং যখন স্বাভাবিকের চেয়ে কম থাকে তখন তাকে লিউকোপেনিয়া বলে এবং যখন লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অসম্ভবভাবে বেড়ে যায়। এই শ্বেত রক্তকণিকাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দানাবিহীন বা এগ্রেনুলোসাইট, একটা হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট। তো এখন আমরা দেখব দানাবিহীন বা এগ্রেনুলোসাইট সম্পর্কে। এই দানাবিহীন ও এগ্রেনুলোসাইটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এখন আমরা দেখব লিম্ফোসাইট সম্পর্কে। বয়স বৃদ্ধির সাথে সাথে বৃক্কের মতো অথবা গোড়ার খোঁড়ার মতো দেখায় মনোসাইট এবং এটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে এবং এদেরকে রাবিস কালেক্টিং বা প্রাকৃতিক ধাঙ্গর বলা হয় এবং এর আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। এবার আমরা দেখব লিম্ফোসাইট সম্পর্কে। লিম্ফোসাইট দুই ধরনের, একটা টি কোষ আর একটা হচ্ছে বি কোষ এবং এই বি কোষ অ্যান্টিবডি তৈরি করে। এটা হচ্ছে লিম্ফোসাইটের পরিপক্কতা। এই লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে থাইমাস এবং এটি রোগ আক্রমণ হতে রক্ষা করে এবং এদের মোস্ট ইম্পর্ট্যান্ট এদের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। এদেরকে কি বলা হয়? এই এখানে যা যা আছে শুধু এগুলো মনে রাখলেই হবে। যেমন গোড়ার খুরের মতো দেখায়, আয়ুষ্কাল 5 দিন, ফ্যাগোসাইটোসিস ভক্ষণ করে, এদের রাবিস সেল কানেক্টিং, এগুলো পড়লেই হয়ে যাবে। এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে এখানে অ্যান্টিবডি তৈরি করে, এটা পরিপক্ক করে থাইমাস, এটি রোগ হতে যেহেতু অ্যান্টিবডি তৈরি করে এটি রোগ আক্রমণ থেকে রক্ষা করে এবং এদেরকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। এবার আমরা দেখব দানাদার বা গ্র্যানুলোসাইট। এই দানাদার বা গ্র্যানুলোসাইটকে বলা হয়, এতে লিশমান রঞ্জক থাকে যা এটাকে রঞ্জিত করে। দানাদার বা গ্র্যানুলোসাইটকে আবার বর্ণ ধারণের জন্য 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউট্রোফিল,
একটা হচ্ছে ইওসিনোফিল আর একটা হচ্ছে বেসোফিল। প্রথমে আমরা নিউট্রোফিল সম্পর্কে দেখি। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, আর কিছু লাগবে না। আর ইওসিনোফিলের রং হচ্ছে লাল এবং এটি অ্যালার্জি ও রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে। এবং এদের বিরুদ্ধে কাজ করে। শুধু এটা মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর বেসোফিলের রং হচ্ছে নীল এবং এই বেসোফিল হেপারিন ও হিস্টারিন ক্ষরণ করে। হেপারিন রক্তকে রক্তনালীতে জমাট বাঁধতে বাধা দেয় এবং হিস্টামিন রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। এই ছিল সবগুলো সম্পর্কে। এখন আমরা জানব অণুচক্রিকা। অণুচক্রিকাকে দুইটি নামে আর রাখা হয়, একটা হচ্ছে প্লেটলেট, একটা হচ্ছে থ্রোম্বোসাইট। এই অণুচক্রিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং এটি বর্ণহীন। এবং এটির উৎপত্তি হচ্ছে লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামে বড় কোষ থেকে। এবং অণুচক্রিকাতে প্রতি ঘন মিলিমিটারে 1.5 লাখ থেকে 4 লাখ অণুচক্রিকা থাকে এবং প্রায় প্রতিদিন 200 বিলিয়ন উৎপন্ন হয়। এবং এই অণুচক্রিকা যকৃৎ ও প্লীহার ম্যাক্রোফেজকে ধ্বংস করে। ম্যাক্রোফেজের মাধ্যমে ধ্বংসপ্রাপ্তি ঘটে। অর্থাৎ এরা যকৃৎ ও প্লীহাতে মৃত্যুবরণ করে। তো আমরা এতক্ষণ যা যা পড়লাম, এখন আমরা বই থেকে সব একবার রিক্যাপ করে নেব যে কোথায় কি আছে এবং কোন ভার্সিটিতে কতবার কোশ্চেনগুলো আসছে। চলো আমরা একবার দেখে নেব। তার আগে ছোট্ট একটা জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে অনেকের মনে থাকে না তৈরি করার প্রক্রিয়া, সেটা বলে দিই। রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে হেমাটোপয়েসিস। আরবিসি তৈরির প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোপয়েসিস। ডাব্লিউবিসি তৈরির প্রক্রিয়া হচ্ছে
লিউকোপোয়েসিস এবং অনুচক্রিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে মেগাটেরিওপোয়েসিস। চলো এখন আমরা দেখে নিব বই থেকে। শুরুতে আমরা দেখব যে উইলিয়াম হার্ভি 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত পরিমাণ সম্পর্কে প্রথম ধারণা দেন। এবং যখন আমরা রক্ত সম্পর্কে জানব তখন আমরা দেখব যে মানবদেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে এবং মোট ওজনের প্রায় 8%, যেটা জাহাঙ্গীরনগর 21 আসছে, 18তে আসছে। আবার আমরা দেখতে পাচ্ছি রক্তের পিএইচ কত বার আসছে, মেডিকেল 14, 21, চট্টগ্রাম 22, রাজশাহী 21, ঢাকা 20, জাহাঙ্গীরনগর 18তে রক্তের পিএইচ আসছে। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.6 এবং এটা রাজশাহী 18তে আসছে, জাহাঙ্গীরনগর 21 আসছে। এবং আরেকটা এক্সট্রা ইনফো হচ্ছে রক্তের সান্দ্রতা পানি অপেক্ষা 5 গুণ বেশি। এবং এটা একে জেনে রাখা ভালো যে মানবদেহের যকৃতে সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত হয় এবং এটি মেডিকেল 21 একটি কোশ্চেন। এবং এই রক্তের কাজগুলা একবার দেখে নেওয়া ভালো। যেমন এখানে একটা কোশ্চেন আসছে যে নিচের কোনটি ব্রাফার দ্রবণের উপস্থিতিতে কাজ করে, সেটা হচ্ছে রক্ত। চট্টগ্রাম 20 একটি কোশ্চেন। এরপর আমরা দেখব রক্তের উপাদান, যে রক্তের উপাদান কীভাবে হয়। টেস্ট টিউবের রক্তকে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরালে এই দুটি অংশ বিভক্ত হয়, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। এবং এই কোন যন্ত্রে ঘোরায় এটা কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগর 21। এখন আমরা দেখব রক্তরস। রক্তরসে পানির পরিমাণ রাজশাহী 21 আসছে, খুলনা 19, এবং কঠিন পদার্থের পরিমাণ রাজশাহী 21 আসছে। আবার এই জৈব পদার্থের পরিমাণ জাহাঙ্গীরনগর 21 আসছে। আবার এই অজৈব নিচের কোনটি অজৈব উপাদান, রক্তরসের অজৈব উপাদান, এটা রাজশাহী 22 আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা প্রোটিনের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো থেকে কতবার কোশ্চেন আসছে। জাহাঙ্গীরনগর 21, শাস্ট 19, রাজশাহী 17, ঢাকা 21, ঢাকা ডেন্টাল 21 আসছে। তার মানে বোঝা যাচ্ছে এটা কতটা ইম্পর্টেন্ট। এবং রক্তরসের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি দুইবার কোশ্চেন আসছে, যে ভারসমান জাহাঙ্গীরনগর 19 আসছে এবং ডেন্টাল 22-23 কোশ্চেন আসছে। তো এটাও আমরা একবার দেখে নিব। এখন আমরা দেখব রক্তকণিকা সম্পর্কে। রক্তকণিকা কিভাবে তৈরি হয় এটা একবার আসছিল জাহাঙ্গীরনগর 21। এবার আমরা দেখব লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন দ্বিঅরবিটাল চাকতির মতো ভ্রূণ দেহে 80 লাখ থেকে 90 লাখ, এটা জাহাঙ্গীরনগর 18তে আসছিল। এবং এটি অস্থিমজ্জা স্টেম কোষ থেকে তৈরি হয়। বৃক্কের অক্সিজেন কম মাত্রার সঙ্গে এরিথ্রোপয়েটিন নাম, এবং এটি রক্তের স্বচ্ছ কণিকা। এবং এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে। এবং এই রক্তকণিকার পানির পরিমাণ জাহাঙ্গীরনগর 20 আসছিল, কঠিন পদার্থে জাহাঙ্গীরনগর 20। আবার আমরা দেখছি কত 100 মিলি রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে, এটা ডেন্টাল 21 আসছে, জাহাঙ্গীরনগর 21 আসছে। এবং লোহিত রক্তকণিকার কাজের মধ্যে দেখছি কয়েকটা কোশ্চেন আসছে, যেমন মেডিকেল 12-13তে আসছে। এবং এখান থেকে হচ্ছে বিলিরুবিনের কারণে কিন্তু জন্ডিস হয়ে থাকে।
এবং আমরা এটা একবার পড়ে নেব। এবং এখানে জাহাঙ্গীরনগর ডিতে একবার আসছে এবং এই অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী 22, চট্টগ্রাম 22, জাহাঙ্গীরনগর 21, 18তে আসছে। এবং এই ডেন্টাল 18, 19তে আসছিল। স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে কি বলা হয়? লিউকোসাইটোসিস, এবং কম থাকলে লিউকোপেনিয়া। এবং শ্বেত রক্তকণিকার 2টি ভাগ থেকে একবার কোশ্চেন আসছিল, ডেন্টাল 17তে, মেডিকেল 16তে। এবং এটাকে প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয়। এটা একবার আসে, এটা জাহাঙ্গীরনগর 22-এ আসছে, 18তে আসছে। আবার এটা লিম্ফোসাইট অ্যান্টিবডি, তো এটাকে মেডিকেল 22-এ আসছে। এবং এটি পরিপক্কতা নিয়ন্ত্রণের থাইমাস, রাশিয়া 21-এর একটা কোশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি এটা লিশম্যান রঞ্জকে রঞ্জিত হয়, এটা জিএসটি 22, জাহাঙ্গীরনগর 21-এ আসছে। আবার এটি ফেগোসাইটিস প্রক্রিয়ায় রোগ জীবাণু নিউট্রোফিল ধ্বংস করে, রাশিয়ায় 17 একটা কোশ্চেন। এবং এটা মনে রাখতে পারে, এটা এখানে ডায়োপোডোসিস হয়ে থাকে নিউট্রোফিল। এবং ইউসিনোফিল আমরা দেখবো বর্ণ লাল, এবং এটি অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, এটা রাজশাহী 18-এর একটি কোশ্চেন। এবং বেসোফিলে আমরা দেখছি হিস্টামিন নিঃসরণ রোগ প্রতিরোধ করে, এবং হেপারিন নিঃসরণ রক্তনালীর ব্যাহত করে। এবং হিস্টামিন থেকে কোশ্চেন জিএসটি 23, মানে একদম রিসেন্টলি গরম একটা জিনিস। এবং এখানে মেডিকেল 18তে একটা কোশ্চেন আসলে এটা। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে এই অণুচক্রিকার কাজের মধ্যে, সেটা হচ্ছে সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ রক্তপাত বন্ধের ক্ষেত্রে রক্তবাহীকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। এটি জাহাঙ্গীরনগর 22-এর একটি কোশ্চেন। তো আমরা এতক্ষণ যা যা ইনফরমেশন পড়লাম সংখ্যাগঠিত, সেগুলা একটা ছকের মধ্যে রয়েছে। যদি আমরা এই ছকটা পড়ে ফেলি তাহলে অনেক কিছু হয়ে যায়। এই ছকটা কি কি পড়বো আমরা? এক হচ্ছে সংখ্যা, বৈশিষ্ট্য, কাজ, আয়ুষ্কাল। এইগুলা এই বৈশিষ্ট্য না পড়লেও হবে, কিন্তু কাজ, আয়ুষ্কাল, সংখ্যা পড়তেই হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কাজ থেকে কতবার এই কোশ্চেন আসছে, যে নিচের কোনটিতে হেপারিন নিঃসৃত হয়? উত্তর হচ্ছে বেসোফিলে। কুমিল্লা 21, চট্টগ্রামে 22-এ, জাহাঙ্গীরনগর 22, জিএসটি 23-এ কোশ্চেন আসছে। এবং আয়ুষ্কাল থেকে অনেক কোশ্চেন আসে। এবং নিচে কোনটি ফেগোসাইটিস ধ্বংস করে, সেটা নিউট্রোফিল। কোনটি অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট। তো আমরা এটা দেখে নিব। এখন আমরা জানব রক্ত জমাট বা রক্ত তঞ্চন সম্পর্কে। রক্ত তঞ্চনের ক্ষেত্রে 13টা ফ্যাক্টর ভূমিকা পালন করে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ 4টা ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2+ আয়ন। এটা কতটা ইম্পর্টেন্ট দেখেই বোঝা যাচ্ছে। ডেন্টাল 20-এ, 21-এ আসছে, 19-এ আসছে, 17-তে আসছে, 18-তে আসছে, 16-তে আসছে, মেডিকেল 8-এ আসছে, এগ্রি 22, রাজশাহী 22, 21, জাহাঙ্গীরনগর 21। তো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছে এই ফ্যাক্টরগুলো জেনে রাখলে ভালো। আর এখানে আমরা দেখব একটা কোশ্চেন আসছে যে রক্তপাত মন্থর ও বন্ধ করার প্রক্রিয়ার নাম হচ্ছে হিমোস্টেসিস। এটা জাহাঙ্গীরনগর 21-এর একটা কোশ্চেন। এবং এখানে দেখতে এবং রক্ততঞ্চনে সিরাম থাকে, যা এই সিরামের মধ্যে সেরাটোনিন অনেক বেশি থাকে, যা রক্তকে আটকাতে সাহায্য করে। এবং
এই সেরাটোনিন রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। এটা জিএসটি 23-এর একটা কোশ্চেন যা আমরা দেখে আসছি আগেও। এরপর হচ্ছে রক্ত তঞ্চনের সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট, মানে রক্ত জমাট বাঁধবে 4 থেকে 5 মিনিটের মধ্যে, এবং রক্ত ক্ষরণের সময় হচ্ছে 1 থেকে 4 মিনিট, মানে যদি হালকা কাটে তাহলে সর্বোচ্চ 4 মিনিট পর্যন্ত এই রক্ত পড়তে থাকবে। এবং একটা দেখব যে ফ্যাক্টর 8 এবং 9 এর অভাবে বা ত্রুটির জন্য থ্রম্বোপ্লাস্টিন আকারে বড় হয়ে থাকে, ফলে কোনো কোনো ছোট ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এটাকে হিমোফিলিয়া রোগ বলে। এবং মহারানী ভিক্টোরিয়ার এ রোগ ছিল এবং তার রাজ পরিবারের রোগটি ছড়িয়ে পড়েছে। এবং এখানে এগ্রি 15-তে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে রক্তে হেপারিন নামক এক ধরনের তঞ্চন পদার্থ বা অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে, এবং হেপারিন রক্তে বেসোফিল ও যোজক মাস্টার কোষ থেকে তৈরি হয়। এরপর আমরা দেখব লসিকা। এই লসিকার উৎপত্তি হচ্ছে মেসোডার্ম থেকে। এবং এই লসিকার দুই ধরনের উপাদান দেখা যায়, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। কোষ উপাদানের প্রধান লসিকায় প্রধানত শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট ও মনোসাইট থাকে, এবং প্রতি মিলিমিটার লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। তো এখন দেখব কোষবিহীন উপাদান। কোষবিহীন উপাদান প্রায় 94% পানি এবং 6% কঠিন বিদ্যমান। এর মধ্যে শর্করা হচ্ছে প্রতি 100 মিলিমিটার রক্তে লসিকায় শর্করার পরিমাণ 120 থেকে 132 গ্রাম, যেটা জাহাঙ্গীরনগর 21-এর একটি কোশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি লিপিডে প্রধানত কাইলোমাইক্রন হিসেবে কাইলোমাইক্রন থেকে কাইলোমাইক্রন কি? কাইলোমাইক্রন হচ্ছে এক জাতীয় চর্বি, যেখানে এরকম সাদা সাদা ছোপ থাকে। এই চর্বির মধ্যে যে সাদা সাদা ছোপ থাকে সেটা হচ্ছে কাইলোমাইক্রন, যেটা ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিডে উপস্থিত। এবং এই চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা দেখায়। এই অবস্থাকে কাইল বলে, মানে এই যে এইটুকু হচ্ছে কাইল। যখন এটা অতিরিক্ত চর্বি খাওয়ার ফলে সাদা হয়ে যাবে তখন এটাকে বলবে কাইল। এবং এই কোশ্চেনটা আসছে চট্টগ্রাম 22, রাজশাহী 22, ইসলামিক ইউনিভার্সিটি 19, জাহাঙ্গীরনগর 17 এবং 16-তে। এরপর হচ্ছে লসিকা তন্ত্র। এই লসিকা তন্ত্রকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র। এই লসিকা তন্ত্র 2টি উপাদান নিয়ে গঠিত, একটা লসিকা নালী, একটা লসিকা গ্রন্থি। লসিকা নালী বদ্ধপ্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালী। এর দুই ধরনের নালী রয়েছে, একটা হচ্ছে অন্তর্বাহী লসিকা নালী, একটা হচ্ছে বহির্বাহী লসিকা নালী। এই অন্তর্বাহী লসিকা নালী হচ্ছে এদের মাধ্যমে লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়, এবং বহির্বাহী হচ্ছে এসব লসিকা নালীর মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে লসিকা রস অন্যত্র পরিবাহিত হয়। মানে এটা দ্বারা লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়, এবং এই যেটা বাইরের দিকে আছে এটা লসিকা গ্রন্থি থেকে লসিকা রস অন্যত্র নিয়ে যায়। এখন আমরা লসিকা গ্রন্থি সম্পর্কে জানব। এই লসিকা গ্রন্থি সবচেয়ে বেশি থাকে গলা এবং বগলে। এই মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, অস্থিমজ্জা।
এখন আমরা দেখব লিম্ফ নোড সম্পর্কে। মানবদেহে প্রায় 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায় এবং এই লিম্ফ নোড হচ্ছে লসিকা বাহিকায় অবস্থিত ক্যাপসুলের মতো অংশ। এরপর আমরা জানব টনসিল সম্পর্কে। মানবদেহে 3 ধরনের টনসিল রয়েছে। এটা হচ্ছে প্যালেটাইন, অ্যাডেনয়েড বা ফ্যালেঞ্জিয়াল ও লিঙ্গিয়াল টনসিল। এবং টনসিলের সৃষ্ট প্রদেহকে বলা হয় টনসিলোলাইসিস। এবং অপারেশন করে টনসিল অপারেশনকে বলা হয় টনসিলোকোটমি। এবার আমরা দেখব প্লিহা। এই প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এবং এই প্লিহা রক্তের প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং আরও ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় প্লিহাকে। এবং এখন হচ্ছে থাইমাস। থাইমাসের দুই ধরনের হরমোন থাকে, একটা হচ্ছে থাইমোসিন, একটা থাইমোপোয়েটিন। এবং পরিপক্ক কোষগুলোকে টি কোষ বা এই থাইমাসের পরিপক্ক কোষগুলোকে টি কোষ বা টি লিম্ফোসাইট বলে। তো এই ছিল লসিকা সম্পর্কে। এখানে আর কিছু তেমন জানা নাই। এবার আমরা জানব রক্তবাহিকা সম্পর্কে। আমাদের সারা দেহে রক্তে 3 ধরনের আমাদের রক্ত আকার, কাজ ও আকার, আকৃতি ও কাজের ভিতরে রক্তবাহিকা 3 ধরনের। একটা হচ্ছে ধমনী, একটা শিরা, একটা কোষিক জালিকা। এই ধমনীতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত করে। এবং এই ধমনী হৃৎপিণ্ডে হতে শুরু হয়, অর্থাৎ হৃৎপিণ্ড হচ্ছে ধমনীর উৎপত্তি এবং কোষিক জালিকা শেষ হয়। কোষিক জালিকা হচ্ছে এর শেষ স্তর। এরপর হচ্ছে শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা। এটি ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে। এবং এই শিরার উৎপত্তি হচ্ছে কোষিক জালিকায় এবং এর শেষ হচ্ছে হৃৎপিণ্ডে। এখন আমরা দেখব আমাদের হৃৎপিণ্ড। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। এই হৃৎপিণ্ডের অবস্থান সম্পর্কে আমরা একটু জেনে নিব। এটি এই বক্ষগহ্বরের মধ্যচ্ছদার উপরে, মানে ডায়াফ্রামের উপরে 2টি ফুসফুসের মাঝ বরাবর দিকে সামান্য একটু বাঁকা হয়ে এটি অবস্থিত। এটি দেখতে ত্রিকোণাকার এবং এটি পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থিত। এখন আমরা দেখব হৃৎপিণ্ডর আবরণ। হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম এবং এটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত। এই পেরিকার্ডিয়ামের আবার 2টি স্তরে বিভক্ত, একটা হচ্ছে প্যারাইটাল স্তর বাহিরেরটা, একটা ভেতরের স্তর যেটা ভিসেরাল স্তর। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের প্রাচীর।
স্তর হচ্ছে তিনটা: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম এপিকার্ডিয়াম হচ্ছে বাহিরের স্তর, মায়োকার্ডিয়াম হচ্ছে মধ্যবর্তী স্তর এবং এন্ডোকার্ডিয়াম হচ্ছে অন্তঃস্তর। এবং এই এপিকার্ডিয়ামের বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়াম সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে এবং এন্ডোকার্ডিয়াম কপাটিকা সমূহ ডেকে রাখে ও রক্তকণিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ফাঁপা অঙ্গ। এটার মধ্যে দুটি এট্রিয়াম বা অলিন্দ এবং দুটি ভেন্ট্রিকল বা নিলয় অবস্থিত। এর মধ্যে এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু ও পেশল। এখন কথা হচ্ছে, কেন এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পেশিবহুল? এখন আমরা দেখব এটাই। তার জন্য আমরা এই চিত্রটা খেয়াল করব। এইটা হচ্ছে এট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এখন এটার পাতলা পুরু, এটারটা কি লেখা আছে, এটারটা প্রাচীর কেন বেশি পুরু? এখন আমরা জানি যে ডান এট্রিয়ামে সারা দেহ থেকে রক্ত এখানে প্রবেশ করে এবং এখান থেকে তারপর সেটা ডান ভেন্ট্রিকলে আসে। এই ডান ভেন্ট্রিকল থেকে যখন সেটা ফুসফুসের দিকে যায় তখন এটা পাম্প করতে হয়। যখন এই পাম্প করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। এখন এই জোরে পাম্প করতে গিয়ে যদি এটার প্রাচীরটা অনেক পাতলা হয় তাহলে এই পাম্প করতে গিয়ে এই প্রাচীর ক্ষতিগ্রস্ত হতে হয়। এই জন্য এই ভেন্ট্রিকলের প্রাচীরটা অনেক পুরু হয়। আশা করি আমরা পুরু এবং পেশিবহুল হয়, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা দেখব ডান এট্রিয়াম সম্পর্কে। ডান এট্রিয়ামে সাইনোএট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকার থাকে এবং এখানে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত প্রবেশ করে। এটা ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সারা দেহ থেকে এই দুটি দিক দিয়ে রক্ত প্রবেশ করে এবং এই ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এবার আমরা দেখব বাম এট্রিয়াম। বাম এট্রিয়াম ও ভেন্ট্রিকলের ছিদ্রে রক্ত এই ছিদ্রে বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে এই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। মানে বাম দিকে আছে বাইকাসপিড আর ডান দিকে থাকলে ট্রাইকাসপিড কপাটিকা। এবং এর অপর প্রান্তে কর্ডি টেন্ডনি নামক তন্তুর সাহায্যে যুক্ত থাকে। এবার আমরা দেখব ডান ভেন্ট্রিকল। এই ধমনীর একমুখী অর্ধচন্দ্রাকার সেমুলার কপাটিকা থাকে এবং পালমোনারি সেমুলার কপাটিকা থাকে। তো এখানে আর কিছু দরকার নাই, আমরা যদি এই ছকটা পড়ে ফেলি তাহলে আর কিছুই বাকি হলো না। এখানে আমরা দেখতে পাচ্ছি এফএমসি বিষয়ে একটা কোশ্চেন আসছে যে
মাইট্রাল কপাটিকা অবস্থান কোথায়? হচ্ছে বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে। বাম মাইট্রাল কপাটিকার আরেক নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা। ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে রয়েছে ট্রাইকাসপিড বা ত্রিপত্রী কপাটিকা এবং বাম ভেন্ট্রিকল ও এওয়ার্টার সংযোগস্থলে, অর্থাৎ এটা বাম ভেন্ট্রিকল এবং এটা হচ্ছে এওয়ার্টা। এই যে এই সংযোগস্থলের নাম হচ্ছে এওয়ার্টিক সেমিলোনার কপাটিকা এবং ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনী সংযোগস্থল। যে ডান ভেন্ট্রিকল ও এই যে এটা পালমোনারি ধমনী, এই ডান ভেন্ট্রিকল ও পালমোনারি, এই যে এটা হচ্ছে পালমোনারি সেমিলোনার কপাটিকা এবং করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের সংযোগস্থলের থাকে থিবসিয়ান বা করোনারি কপাটিকা এবং ইনফেরিয়র ভেনা কাপা ও ডান এট্রিয়ামের মধ্যে থাকে ইউস্টেশিয়াল কপাটিকা। তো চাইলে এগুলার কাজ এবং বৈশিষ্ট্যগুলো পড়ে রাখতে পারো। এখন হচ্ছে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু, এইগুলা কি করে হৃদস্পন্দন সৃষ্টি ও পরিবহন করে। তো এই সংযোগী টিস্যু 4 ধরনের, একটা হচ্ছে সাইনোএট্রিয়াল কপাটিকা বা সান, এট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভিএন, বান্ডিল অফ হিস বা বিএইচ, বান্ডিল অফ হিজের ডান ও বাম শাখা অর্থাৎ রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ বিএইচ, পার্কিনজি তন্তু। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার বা গড়ে 75 বার হৃদস্পন্দন ঘটে। এতে প্রায় 14,000 লিটার রক্ত সঞ্চারিত হয় এবং এই ধমনী শিরা কোষের জালিকার মাধ্যমে 80,000 কিলোমিটারেরও অধিক পথ অতিক্রম করে। তো এখন আমরা দেখব হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই। এবং এখানে আমরা হৃৎপিণ্ডের রক্তের বাহিতা দেখব যে প্রথমে দেহ থেকে রক্ত ভেনা কাপা দিয়ে ডান এট্রিয়ামে প্রবেশ করে, এরপর ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল, এরপর পালমোনারি শিরা দিয়ে সেটা ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে সেটা পালমোনারি শিরা দিয়ে বাম এট্রিয়াম, তারপর বাম ভেন্ট্রিকল থেকে সেটা এওয়ার্টা দিয়ে আবার পুরো দেহে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে রক্ত সংবহন। এবং এই সংবহন দুটি ভাগে, এই আমাদের রক্ত সংবহনকে দ্বিবর্তী সংবহনও বলা হয়, কারণ আমরা দুটি চক্র এতে কাজ করে, একটা হচ্ছে পালমোনারি সংবহন, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। পালমোনারি সংবহন হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে, আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে, আবার ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসছে। এটা হচ্ছে পালমোনারি সংবহন, কারণ পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যাচ্ছে, আবার পালমোনারি ধমনী দিয়ে এই হৃৎপিণ্ডে আসছে, এই জন্য পালমোনারি সংবহন। আরেকটা হচ্ছে সিস্টেমিক সংবহন, যেটা হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে, যেমন এওয়ার্টা দিয়ে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, আবার সারা দেহ থেকে এটা ভেনা কাপা দিয়ে সেটা আবার এট্রিয়ামে প্রবেশ করছে, মানে একটা সিস্টেমিক ওয়েতে সেটা প্রবেশ করছে, এজন্য এটাকে সিস্টেমিক সংবহনও বলা হয়। এখন আমরা হার্টবিট নিয়ে জানব। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় 70-80 বার বা গড়ে 75 বার আমরা আমাদের হার্ট পাম্প করি। এবং যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয়, তবে কার্ডিয়াক চক্রের সময় 0.8 সেকেন্ড। মানে এই
রক্ত যাওয়া আসার যে সময়টা হৃৎপিণ্ডে সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। স্বাভাবিকভাবেই এট্রিয়াল চক্র ও ভেন্ট্রিক্যাল চক্রের উভয়ের স্থিতিকালও 0.8 সেকেন্ড, মানে এদের বিশ্রামকালও হচ্ছে 0.8 সেকেন্ড। এবং এটা জাহাঙ্গীরনগর 21 আসছে, রাজশাহী 22 আসছে। প্রথমে আমরা দেখব এট্রিয়ামের ডায়াস্টল। ডায়াস্টল এই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, এবং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় সিস্টল, এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আমাদের দেহ থেকে যখন রক্ত প্রথমে এট্রিয়ামে আসে সেটা প্রসারণ ঘটে, অর্থাৎ ডায়াস্টল হয়। প্রথমে এট্রিয়ামের ডায়াস্টল। এই এট্রিয়ামে রক্ত পরিপূর্ণ হলে এট্রিয়ামের সিস্টল ঘটে, অর্থাৎ যখন এট্রিয়ামে রক্ত পরিপূর্ণ হয়ে যায় তখন এট্রিয়াম আবার চাপ দিয়ে সেটা ভেন্ট্রিকলে পাঠিয়ে দেয়, অর্থাৎ এট্রিয়ামের সিস্টল ঘটে। এ দশার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। এবং এই এট্রিয়ামের যখন সিস্টল, এই এট্রিয়ামের সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। এবং প্রথমার্ধে প্রথম 0.5 সেকেন্ড সংকোচন সর্বোচ্চ মাত্রায় থাকে, একে বলা হয় ডাইনামিক পর্যায়। এবং দ্বিতীয়ার্ধে 0.5 সেকেন্ড ক্ষীণতর হতে হতে প্রশমিত হয়, একে বলে অ্যাডাইনামিক। আবার ভেন্ট্রিকলের সিস্টলের সময় এটির সময়কাল থাকে 0.3 সেকেন্ড, এবং এতে লাভ শব্দ উৎপত্তি হয়। এবং ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় এ দশার ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় এই সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড, এবং এই সময় ডাব সদৃশ শব্দ উৎপন্ন হয়। এবং এটাকে আমরা মনে রাখতে পারবো নিডাসি, এটা হচ্ছে অডাসি। নিডাসি মানে হচ্ছে নিলয়ের ডায়াস্টল সিস্টল, মানে আর এই এট্রিয়ামের সিস্টল, ডায়াস্টল আর সিস্টল, মানে এট্রিয়ামের সর্বোচ্চ হচ্ছে 8 সেকেন্ড স্থায়ী থাকে। এই 8 সেকেন্ডের মধ্যে সিস্টল হচ্ছে 7 সেকেন্ড, এবং ডায়াস্টল হচ্ছে 7 সেকেন্ড আর সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। আর নিলয়ের বা ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় হচ্ছে 0.5 সেকেন্ড, এবং সিস্টলের সময় হচ্ছে 3 সেকেন্ড। তো আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে নিলয়ের ডায়াস্টল হয় 0.5 সেকেন্ড এবং সিস্টল হয় 0.3 সেকেন্ড। এবং তো আমরা এই বিষয়টা আরেকবার ছবির মাধ্যমে দেখে বোঝার চেষ্টা করব। যেমন প্রথমে সারা দেহ থেকে রক্ত যখন এই এট্রিয়ামে প্রবেশ করবে তখন এই এট্রিয়ামের এই কপাটিকা যেটা আছে সেটা খুলে যাবে এবং সেটা প্রসারিত হবে, এবং যে প্রসারিত হবে সেটার সময়কাল থাকবে 0.7 সেকেন্ড। এবং এই প্রসারণের যখন এটা রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন সেটা সে ভেন্ট্রিকলে পাঠিয়ে দেবে, অর্থাৎ এট্রিয়ামের সিস্টল ঘটবে। প্রথমে কি করছিল? প্রথমে এই
ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত ভিতরে ঢুকছে, মানে তখন এট্রিয়ামের ডায়াস্টল করছে অথবা প্রসারণ করছে, রক্ত ভিতরে প্রবেশ করছে। এই ভিতরে প্রবেশ করার যে সময় সেটা হচ্ছে 0.7 সেকেন্ড। এরপর কি হবে? এরপর হবে ডায়াস্টল চাপ, এট্রিয়াম চাপ দেবে যত এট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করে। যখন এই এট্রিয়ামের চাপ দেবে অর্থাৎ সংকুচিত হবে, এই সংকোচনের নাম হচ্ছে সিস্টল। যখন এট্রিয়াম সিস্টল করবে তখন এই রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করবে। ভেন্ট্রিকল কিন্তু আগে থেকে খোলা অবস্থায় ছিল, এর মধ্যে এই দুটো কপাটিকার মাধ্যমে কপাটিকার জন্য রক্ত নিচে যাইতে পারে না। যখনই এই সিস্টলের এট্রিয়ামের সিস্টল ঘটবে তখনই 0.1 সেকেন্ডের মধ্যে এই সিস্টল ঘটবে, তখন সেটা ভেন্ট্রিকলে চলে আসবে। এই ভেন্ট্রিকলে আসার পর এই ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে তখন, এবং সেমিলুনার কপাটিকা খুলে যাবে, যার ফলে লাভ শব্দ হয়। এবং এই যখন এখানে রক্ত প্রবেশ করে যাবে তখন সেটা সংকুচিত হবে এবং সেটা পালমোনারি শিরা দিয়ে চলে যাবে। অর্থাৎ এখানে এই ভেন্ট্রিকলেরও সিস্টল হচ্ছে, অর্থাৎ এট্রিয়ামের প্রথমে ডায়াস্টল, তারপর অর্থাৎ প্রসারণ ঘটছে, রক্ত ভিতরে ঢুকছে, এরপর এট্রিয়ামের সিস্টল ঘটছে, অর্থাৎ এট্রিয়াম সংকুচিত হয়েছে, সংকুচিত হওয়ার পর ভেন্ট্রিকলে ঢুকছে, ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার ফলে রক্ত চলে গেছে, অর্থাৎ ভেন্ট্রিকলের এট্রিয়ামের সিস্টলের পরে ভেন্ট্রিকলেরও সিস্টল হচ্ছে। এই ভেন্ট্রিকলের সিস্টলের সময় হচ্ছে 0.3 সেকেন্ড। এরপর যখন সেটা সংকুচিত হয় তখন সেটা আবার প্রসারিত হবে, রক্ত চলে যাওয়ার পর সেটা আবার প্রসারিত হবে। প্রসারিত হওয়ার নাম হচ্ছে সিস্টলের ভেন্ট্রিকলের ডায়াস্টল, এবং এই ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রথমে এট্রিয়ামের ডায়াস্টল ঘটবে অর্থাৎ প্রসারিত হবে, এরপর এট্রিয়ামের সিস্টল ঘটবে অর্থাৎ সংকুচন ঘটবে। এই সংকুচন ঘটার পরে সেটা ভেন্ট্রিকলে রক্ত চলে যাবে, এবং ভেন্ট্রিকলে রক্ত চলে যাওয়ার পরে ভেন্ট্রিকলের সিস্টল ঘটবে। ভেন্ট্রিকলের সিস্টল সংকুচন ঘটার ফলে ভেন্ট্রিকল তখন থেকে রক্ত যখন পালমোনারি শিরাতে হৃৎপিণ্ডে চলে যাবে, হৃৎপিণ্ডে চলে যাওয়ার পর সেটা ভেন্ট্রিকলের ডায়াস্টল ঘটবে। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি।